পশ্চিমবঙ্গের রাজনীতি আরজিকর কাণ্ডে আবার সরগরম। আজ ছাত্রদের, মেডিকেল ছাত্রদের চারিদিকে ধর্ণা প্রদর্শন, স্লোগান, মিটিং, মিছিল, রাজপথ, কলকাতার রাজপথে স্টুডেন্টদের আন্দোলন। এই নিয়েই আজকের বাংলার রাজনীতি, সাথে বাংলাদেশের কিছু কথা এবং তার অ্যানালিসিস আপনাদের সামনে তুলে ধরব আজকের এই প্রতিবেদনে। নমস্কার, আমি তুষার ভট্টাচার্য, আর আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল স্টেট স্পিক্স। আপনারা সবাই অবগত হয়েছেন যে গত পরশুদিন আরজিকর মেডিকেল কলেজে ডাক্তারি পাঠরতা একজন মহিলা চিকিৎসককে একজন সিভিক ভলেন্টিয়ার ধর্ষণ করে গলা টিপে হত্যা করেছে। তার জেরে সারা পশ্চিমবঙ্গ উত্তাল। স্টুডেন্টদের একটা আন্দোলন ধীরে ধীরে দানা বাঁধছে, বিশেষ করে মেডিকেল স্টুডেন্টদের আন্দোলন দানা বাঁধছে। তারা চাইছে যে এটা একটা জাস্টিস, এবং তাদের সেটাতে প্রতিফলিত হচ্ছে। জাস্টিসের ব্যাপারে তারা সোচ্চার। তড়িঘড়ি এইটাকে ধামাচাপা দেওয়ার জন্য, ধামাচাপা বলা যাবে না, মানে বাংলাদেশের পরিস্থিতির যে ছাত্র আন্দোলনের পরিপ্রেক্ষিতে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতে শোনা গেছে যে যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা করা উচিত, প্রয়োজন পড়লে ফাঁসির আবেদনও করা যেতে পারে। আজকে এই যে একটা ঘটনা, মর্মান্তিক ঘটনা, যে কোনো মৃত্যুই মর্মান্তিক, কিন্তু তাতে অভিষেক ব্যানার্জির মতো একজন প্রথম সারির নেতাও নেমে এসে বলতে হচ্ছে তাকে যে আইন করে ধর্ষকদের কঠোর থেকে কঠোরতম সাজা যাতে তাড়াতাড়ি হয় তার ব্যবস্থা করা হোক। কিন্তু প্রশ্নটা এখানে অনেক। এই রাজ্যে তো একটা ঘটনা ঘটেনি, কামদুনির মতো ঘটনাও ঘটে আছে। তার বিচার এখনও কেন হলো না? যদি এই প্রশ্ন করা যায়, তাহলে কি সরকার পক্ষ উত্তর দিতে পারবে? পারবে না। কিন্তু আজকে বলতে হচ্ছে এই কারণেই যে বাংলাদেশে যে পরিস্থিতিটা হয়েছে, সেই বাংলাদেশের পরিস্থিতির পরিপ্রেক্ষিতে তৎক্ষণাৎ যদি সরকার ডিসিশন না নিতে পারে, তাহলে আন্দোলনটা যদি ছড়িয়ে পড়ে, সেই জন্য সরকারকে আগে থেকেই নেমে মুখ্যমন্ত্রী সহ অভিষেক ব্যানার্জিকেও এই কথা বলতে হচ্ছে। যাই হোক, ছেলেটিকে ধরেছে, আশিস নাম ছেলেটি সিভিক ভলেন্টিয়ার। তার সম্বন্ধে আরও অনেক পাড়া প্রতিবেশীদের কাছ থেকেও যতটুকু বক্তব্য শোনা গেল, সেই ছেলেটা ওই চিটার টাইপের ছেলে, করে সিভিক ভলেন্টিয়ারের কাজ, বলে না বলে, মানে পাড়ার লোকজন জানতো যে ও অনেক বড় ধরনের অফিসার, পুলিশের, লালবাজারের বড় অফিসার, অনেককেই বলতে সেটা শোনা গেল। দেখা যাক এখন আইন কোন পথে যায়। মেয়েটির বাবা মা কী ধরনের আইনি সাহায্য পায়, সিবিআই না সিআইডি, সেটা আমরা পরবর্তীকালে দেখা যাবে। কিন্তু কোনো মৃত্যুই কাম্য নয়। এই ধরনের ব্যাপারে অনেক শিথিলতা, একটা করে ঘটনা ঘটে যাওয়ার পরে তারপরে সেই জায়গাগুলিকে ড্যামেজ কন্ট্রোল করা বা রিপেয়ার করা, এটা তো সঠিক না। সরকারের অ্যাকচুয়ালি যেসব কাজগুলি করার দরকার, সরকার সঠিকভাবে সেই কাজগুলি সময় মতো করে ওঠে না। আর করে ওঠে না বলেই আজকে কিন্তু আমাদের এই সব ঘটনাগুলি ঘটে। আরজিকর বাংলার একটা ঐতিহ্যবাহী হসপিটাল, অনেক পুরনো হসপিটাল। সেইখানে যদি আজকে এই ধরনের ঘটনার সামনাসামনি হতে হয়, তাহলে পড়ুয়াদের কি করে মানুষ ভরসা করে তার বাবা মা পাঠাবে ওই সব জায়গায়, যেখানে সবসময় একটা সংশয়ের মধ্যে বাবা মাকে থাকতে হবে? তো সরকারকে এটা এনশিওর করতে হবে যে কোনো স্টুডেন্টেরই কোনো রকমভাবেই যেন
কোনো রকমভাবেই যেন কোনো ক্ষতি না হয়। এর আগেও আমরা দেখেছিলাম এই মেডিকেল ছাত্রদের একটা আন্দোলন বহুদিন ধরে চলেছিল। পরবর্তীকালে মমতা ব্যানার্জি নিজের চেষ্টায় সেটাকে কন্ট্রোল করতে পেরেছিলেন। জানি না এবারটা কি হবে। তড়িঘড়ি মাঠে নেমেছেন, যদি করতে পারেন তাহলে পশ্চিমবঙ্গবাসী হিসাবে আমিও খুব খুশি হব এবং করা উচিত। আর সবথেকে বড় ব্যাপার যে প্রত্যেকটা কলেজ, সে যে কলেজই হোক, মহিলা কলেজ ছাড়া কোয়েড কলেজগুলি বলতে কোয়েড পড়াশোনার কলেজ, যেখানে গ্র্যাজুয়েশন করানো হচ্ছে, উচ্চ মাধ্যমিকের পরে যখন কলেজে ভর্তি হচ্ছে, অনেক জায়গাতেই মহিলাদের শৌচাগার, মহিলাদের ইউরিনাল সঠিকভাবে অনেক জায়গাতে নেই। এগুলি দেখা দরকার। অনেক কলেজে নেই, অনেক ইউনিভার্সিটিতেও সেই রকম পর্যাপ্ত নেই, আছে হয়তো কিন্তু পর্যাপ্ত নেই, সেগুলি মেনটেনেন্স হয় না। তো যাই হোক, এটা দুঃখজনক একটা ঘটনা যে মেয়েটি আমাদের পৃথিবী ছেড়ে চলে গেল, একজন ডাক্তার, হবু ডাক্তার। তার আত্মার শান্তি কামনা করি। এবারে আসি বাংলাদেশ প্রসঙ্গে। দেখুন, বাংলাদেশে আমার দু একটা ছোট ছোট কোশ্চেন আছে। আমি কোশ্চেনগুলি তুলছি, যদি আপনারা উত্তরগুলি দিতে পারেন বা ভেবে আপনাদের ভাবার জন্য দিচ্ছি। ভাবার জন্য এই জন্যই দিচ্ছি যে আপনারা না ভাবলে তো আমাদের পরবর্তী প্রজন্ম এগিয়ে যেতে পারবে না। আচ্ছা বলুন তো, কোনো দেশের পারমিশন ছাড়া অন্য দেশের বিমান বা প্লেন, হেলিকপ্টার যাই বলেন, ঢুকে যেতে পারে? পারে না। আগে থেকে সামরিক বিমান, আগে থেকে তার পারমিশন নিতে হয়। তাহলে হাসিনার সামরিক বিমানটি ভারতের মাটিতে কিভাবে প্রবেশ করলো বিনা পারমিশনে? এটা আমার মনের মধ্যে একটা কোশ্চেন জেগেছে। আপনাদের যদি উত্তর জানা থাকে আপনারা অবশ্যই দেবেন। আর সেই বিমানটি সেই হেলিকপ্টারটি, সামরিক হেলিকপ্টারটি ত্রিপুরাতে নামে, ত্রিপুরা থেকে ভারতের বায়ুসেনার বিমানে করে হিন্ডন এয়ার বেসে গাজিয়াবাদে এসে শেখ হাসিনা অবতরণ করেন। এটা ছিল 5 তারিখের ঘটনা। ভারত খুব পা ফেলছে, খুব সন্তর্পণে। কোনো প্রয়োজন নেই ভারতের এখানে ইন্টারফেয়ার করার। সামরিক বাহিনী সাহায্য নেওয়ার প্রয়োজন বাংলাদেশ চায়নি, সামরিক বাহিনী পাঠানোরও কোনো প্রশ্ন নেই। সারা পৃথিবী জুড়ে বাংলাদেশের এই ঘটনার নিন্দা হচ্ছে। এই নিন্দা মোহাম্মদ ইউনূস তিনিও করেছেন। ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে যখন মোহাম্মদ ইউনূসের কথা হয়, ভারতের প্রধানমন্ত্রীও কিন্তু আড়ে ঠাড়ে তাকে বুঝিয়ে দিয়েছেন যে এটা কিন্তু সহ্য করা যাবে না, যে এই যে মাইনরিটি সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে যে অত্যাচারটা চলছে বাংলাদেশে, সেটা কিন্তু সহ্য করা যাবে না। বিভিন্ন মৌলবাদী সংগঠন এই আমাদের বাংলাতেই বলুন আর বাংলাদেশেই বলুন, তারা অতি সক্রিয় হয়ে ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যমের তুলোধুনো করছে। তারা বলছে যে বাংলাদেশে যা হচ্ছে তার সমস্ত ফেক নিউজ নাকি ইন্ডিয়ান সাংবাদিকরা দেখাচ্ছে, কিন্তু আদপে কি তাই? এদিকে তারা বলছে যে কোনো সন্ত্রাস হচ্ছে না, অথচ তারা মন্দির পাহারা দিচ্ছে। তাহলে পাহারাটা কেন দিচ্ছে? যদি সন্ত্রাস নাই হয়, যদি সেসবের মধ্যে কোনো আক্রমণ নাই হয়ে থাকে, তাহলে তো পাহারার কোনো প্রয়োজন পড়ে না। কেউ বলেছে আওয়ামী লীগ করে বলে ওখানে হিন্দু যেমন মারা গেছে, মুসলিম আওয়ামী লীগের জন্য মারা গেছে। কিন্তু বাড়িগুলি জ্বালিয়ে দেওয়া হয়েছে, মন্দির জ্বালিয়ে দেওয়া হয়েছে। মন্দিরে আওয়ামী লীগ, বাড়িতে আওয়ামী লীগের প্রশ্নটা কোথা থেকে আসছে? সুতরাং এই ধরনের ফেক নিউজে
কান দেবেন না। সংবাদ মাধ্যম, ভারতের সংবাদ মাধ্যমের অত্যন্ত সারা পৃথিবী জুড়ে নাম, সেসবে দেখুন কোনো প্ররোচনামূলক কথা আলোচনা না করাই ভালো। বাংলাদেশ ব্যাপারে ভারতের যে নীতি, যে ওয়েট অ্যান্ড ওয়াচ, আমরাও সেটাই মানি। আমি এর আগের দিনও বলেছিলাম যে আমাদের যে সীমান্ত, সেই সীমান্ত যেন সুরক্ষিত থাকে। সীমান্ত দিয়ে যদি অনুপ্রবেশ ঘটে তাহলে যে সমস্যাগুলিতে আমরা পড়ব, সেই সমস্যাগুলি কিন্তু আমাদের ক্ষেত্রে ভয়াবহ আকার ধারণ করতে পারে। যেমন সরকারের অর্থনৈতিক সমস্যার একটা ব্যাপার, আর সাধারণ মানুষের জিনিসপত্রের দাম, দ্রব্যমূল্য বৃদ্ধি, তারপরে চুরি ডাকাতি রাহাজানি, এই সমস্যাগুলি কিন্তু আসতে পারে। তো সুতরাং এই জায়গাগুলি থেকে বাংলাদেশে কিন্তু এখনও অত্যাচার কমেনি, সন্ত্রাস চলছে, আবেদন চলছে, মাইকে মাইকে প্রচার চলছে, কিন্তু কমেনি। এখন কিন্তু একটুখানি পাল্টে গেছে চালটা। যেমন আওয়ামী লীগের প্রধান ছিলেন শেখ হাসিনা। আওয়ামী লীগ কিন্তু 5 তারিখে যখন দেশ ছাড়েন তারপর থেকে দুদিন কি 3 দিন, 5, 6, 7, 7 তারিখ পর্যন্ত কিন্তু আওয়ামী লীগ একদম সবাই ঘরেই বসেছিল। কিন্তু 8 তারিখ থেকে কিন্তু আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছে। হাসিনা পুত্র মিস্টার জয় যখন টেলিভিশনের মাধ্যমে তাদেরকে বলে যে বঙ্গবন্ধু তৈরি দল আওয়ামী লীগ মরে যায়নি, বঙ্গবন্ধুর পরিবার আওয়ামী লীগের সাথে সবসময় থাকবে, এই সব কথাগুলি, এই যে উজ্জীবিত কথাগুলি, এই কথাগুলির দ্বারা কিন্তু আওয়ামী লীগ কিন্তু আবার ঘুরে দাঁড়িয়েছে। তারা কিন্তু আস্তে 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 করে আবার শক্তি সঞ্চয় করছে। সুতরাং আগামী দিনে বাংলাদেশের কি অবস্থা হবে, সেইটা বা কী অবস্থান নিতে চলেছে, সেটা একটা ব্যাপার। কালকে আমি একটা অনেক রাত্রে একটা প্রতিবেদন করেছিলাম বাংলা স্থান নিয়ে, ইসলামিক বাংলা স্থান নিয়ে। তো সেই ইসলামিক বাংলা স্থান নিয়ে যেটা তাদের ওখানকার মৌলবাদী সংগঠনগুলি যে চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনাগুলি কিন্তু ফলপ্রসূ হবে না। আমার তো মনে হয় যে আমাদের দেশে প্রধানমন্ত্রী, তারপরে প্রধান উপদেষ্টা এবং গৃহমন্ত্রী, এরা যতক্ষণ আছেন, প্রধান উপদেষ্টা বলতে অজিত ডোভালের কথা বলছি, এরা যতক্ষণ আছেন ততক্ষণ ওই মৌলবাদী সংগঠনরা কতটা অ্যাক্টিভ থাকতে পারবে আগামী দিনে, এটা একটা চিন্তার বিষয়। তবে অনুপ্রবেশের মাঝখানে ওরা ঢুকে যেতে পারে। অনুপ্রবেশ যদি বন্ধ করতে না পারে তাহলে তো একটু সমস্যা বাড়তে পারে, তবে এটা সাময়িক। কিন্তু অনুপ্রবেশ যদি ব্যাপক পরিমাণে হয় তাহলে রাজ্যের অবস্থাটা কিন্তু ভালো জায়গায় যাবে না। আমরা কিন্তু সেই জায়গাটাতে একটু সচেতন থাকতে হবে। অনেকেই শুনছি যে এদিকে যারা আত্মীয় আছে আর ওদিকেও তাদের আত্মীয় আছেন, তারা নাকি বর্ডারে গিয়ে ওই মানে প্রায় টেনে হেঁচড়ে নিয়ে আসার মতো বিএসএফদের সঙ্গে তর্কাতর্কি যুদ্ধ করে, বা যেসব জায়গায় কাঁটাতারের বেড়া নেই সেসব জায়গা দিয়ে পারাপার করছে। অনেকেই এসছে, এরকম খবর শোনা যাচ্ছে, শোনা কথা। তো জানি না এর সত্যতা কতখানি আছে। তো কালকেও আমি এই কথাটা বলেছিলাম যে এরকম ঘটনা দক্ষিণ দিনাজপুরে 2-1টা ঘটেছে, এটা আমি শুনেছিলাম। তো এইসব চলতেই থাকবে। তবে আমাদের স্ট্যান্ড সাইলেন্ট, আমরা কোনো এসবের মধ্যে যাব না। ভারতবর্ষ একটা মহান দেশ, একটা সেকুলার কান্ট্রি, হিন্দু মুসলিম সমানভাবেই এখানে বসবাস করছে। এখানে ওই জিনিসটা নেই যেটা বাংলাদেশে হচ্ছে, যে হিন্দুদেরকে কতল করো। আর আজকে যদি এই কথাটা ওরা যেটা বলছে যে ভারত যাদের মামাবাড়ি
দেশ ছাড়ো তাড়াতাড়ি, এই কথাটা ওদের স্লোগানে ছিল। ওদের ছাত্ররা বা পরবর্তীকালে ছাত্ররা যখন অহিংস থেকে সহিংস হয়ে গেল, তখন যে স্লোগানগুলি দিচ্ছিল যে ভারত যাদের মামাবাড়ি, দেশ ছাড়ো তাড়াতাড়ি, তাহলে এখন তো বলতে হয় যে মোহাম্মদ ইউনূস তার শ্বশুর বাড়ি হচ্ছে বর্ধমানে, আমাদের পশ্চিমবঙ্গের বর্ধমানের রানীগঞ্জ বাজারে। তাহলে তার যে ছেলেপেলেরা, তার মামার বাড়িটা কোথায় হচ্ছে? তাহলে তো মোহাম্মদ ইউনূসকেই তো দেশ ছাড়া উচিত। এখন কি স্লোগানটা তারা পরিবর্তন করবে? হাস্যস্কর। এরা কীভাবে এরা কি খায় আর কিভাবে চলে, কি শিক্ষা পায়? বিদেশি টাকায়, বিদেশে যারা থাকে তাদের টাকায়। আজ আমি শুনছিলাম মোহাম্মদ ইউনূস আজকে ভাষণ দিচ্ছিল একটা সমাবেশে, সেখানে বলছিল আমাদের বিদেশি যারা আছে তাদেরকে দেখতে হবে, কারণ তাদের টাকায় দেশ চলে। দেশটা তো শেষ, দেশে তো কোনো পয়সা কড়ি অর্থনৈতিক অবস্থা তো কিছু নেই, কীভাবে করবে? একজন মহিলা বলছে যে সরকারের স্টুডেন্ট, সরকারের নাকি বাজেট করতে হয়। বাজেটের কি প্রয়োজন? বাজেট করে কি হয়? এই যে রং, আমরা দেওয়াল রং করে দিলাম, আমাদের তো কোনো বাজেটের প্রয়োজন হলো না। ভাবুন, কি এরা শিক্ষিত মূর্খ, এদের কি কথা বলবেন, এদের সঙ্গে কি করবেন? ভারতীয় হিসাবে বাংলাদেশিদের সঙ্গে কথার যে সেটাতেই তো একটা বিশাল একটা ফারাক। ওদের মেনে বাজেটের কি দরকার? সরকার বাজেট করবে, কোটি কোটি টাকা করে রং করবে। আরে তুই রংটা কে দিল? হয় তোকে কেউ তোদেরকে কেউ সাপ্লাই দিয়েছে, কেউ তোদেরকে ফ্রিতে দিয়েছে, আরে তাকে তো রংটা কিনতে হয়েছে, তুলিটা কিনতে হয়েছে। তুই পারিশ্রমিকটা নয় বিনামূল্যে করে দিলি, কিন্তু রং তুলি এসব দিয়ে যে আঁকাবুকি হচ্ছে, সেটা কে দিচ্ছে? তো সরকার করতে গেলে সরকার সেটা টেন্ডারের মাধ্যমে করবে। সেখানে টেন্ডারের মাধ্যমে করতে গেলে তো সরকারকে বাজেট করতে হবে। বলছে বাজেটের কি দরকার? সরকার যদি করতো তাহলে কোনো দিনই সম্ভব হতো না। মূর্খের দেশ, মূর্খের মতোই থাকবে। আর আগামী দিনে ওদের কিছু নেই। আগামী কতদিন এই সরকার কতটা ঠিকভাবে কাজ করে সেটাও আমাদের দেখতে হবে। যাই হোক, পশ্চিমবঙ্গের রাজনীতিও কিন্তু আস্তে আস্তে গরম হচ্ছে এই ছাত্র আন্দোলন নিয়ে। ছাত্র আন্দোলন এর আগেও হয়েছে পশ্চিমবঙ্গে, এই মেডিকেল ছাত্ররাই আন্দোলন করেছিল, এবারও সেই মেডিকেল ছাত্রদেরই আন্দোলন। তো যাতে তাড়াতাড়ি মিটে যায়, সরকার সঠিক পদক্ষেপ নিয়ে এটাকে মিটিয়ে দেয়, সেটাই আশা করব। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার প্রতিবেদন যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্টস করবেন, ছোট্ট একটু সাবস্ক্রাইব করবেন, তাতে আমি অনুপ্রাণিত হব এবং আমার চ্যানেলটি আপনাদের জন্যই এগিয়ে যেতে পারবে। সবাই ভালো থাকবেন। নমস্কার।